হাই স্টুডেন্টস, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে আলোচনা করব নদীর বহন কাজের প্রক্রিয়া এবং বহন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঙ্গে সঞ্চয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এর আগের ক্লাসে নদীর ক্ষয় কাজ এবং ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ এটা আলোচনা করেছি। যদিও ফোর্থ সেমিস্টারের জন্য ক্লাস, কিন্তু এটা ক্লাস 10-এও আছে। তোমরা এটা আগেই পড়ে এসছো, তাই কিন্তু রিভিশন ক্লাস হিসাবেই ধরবে। তবে যেহেতু তোমাদের লং কোশ্চেন বা যেটা তোমাদের 2-3-এ ভেঙে দেওয়া কোশ্চেন বা 5-এর কোশ্চেন থাকবে, তাই এক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পাশাপাশি নোটসটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তাই পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নিয়ে লিখে নিবে। এছাড়া ভিডিও চলতে চলতেও তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। তাহলে আজকের যেটা আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে নদীর বহন কাজ, তার প্রক্রিয়া এবং বহন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথমে বহন কাজটা পড়ব। নদী মূলত উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে ক্ষয় কাজ করে। মধ্যগতি বা সমভূমি প্রবাহে প্রধান কাজ, প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা কাজ কিছু না কিছু হয়, কিন্তু প্রধান কাজ মধ্যগতি বা সমভূমি প্রবাহে বহন এবং নিম্ন গতিতে প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। তাহলে মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদীর প্রধান কাজ হলো কি? হলো বহন। বহনের প্রক্রিয়াগুলো যদি দেখি, প্রথম প্রক্রিয়া দ্রবণ, যেখানে চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, সৈন্ধব লবণ এইরকম উপাদান পাবে, দ্রবীভূত করে বহন করে থাকে। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভাসমান দ্রবণ বা সলিউশন, ভাসমান বা সাসপেনশন আর ফ্লোটিং। একদম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালুকণাগুলো ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। অন্য জায়গায় যায় মানেই বলতে চাইলাম কি, যে বহন ঘটে। পরে লম্ফদান, একটু বড় বড় অর্থাৎ মাঝারি সাইজের শিলাখণ্ড, এইগুলো স্রোতের টানে, যেগুলো দেখো ছোট ছোট শিলাখণ্ড স্রোতের টানে লাফাতে লাফাতে, এই যে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে, একে বলে কি? লম্ফদান বা সল্টেশন অর জাম্পিং। পরে আরো বড় শিলাখণ্ড যেগুলো, সেগুলো স্রোতের টানে বা স্রোতের আকর্ষণে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে চলে। এই এগিয়ে চলা মানেই বহন করে নিয়ে যাচ্ছে, নদী বোঝা হিসাবে গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে। এই নদীর বহন ক্ষমতা কিসের উপর নির্ভর করে? গতিপথের ঢাল, নদীর গতিবেগ। নদীর গতিপথের ঢাল মানে নদীর গতিবেগ। আর কিসের উপর নির্ভর করে? জলের পরিমাণ, জল কতটা আছে। আর নির্ভর করে প্রবাহিত পদার্থের পরিমাণ ও আয়তন ইত্যাদি বিষয়গুলোর উপর। এরপরে ষষ্ঠ ঘাতের সূত্র কি? এই যে বললাম নদীর বহন ক্ষমতা নির্ভর করে নদীর ঢালের উপর। ঢাল যত বাড়বে নদীর গতিবেগ তত বাড়বে। নদীর গতিবেগ যত বাড়বে তার বহন ক্ষমতা কিন্তু সেই অনুপাতে 64 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, 2-এর টু দি পাওয়ার 6 করলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এটা দাঁড়াচ্ছে 64। তাহলে কি বললাম? গতিবেগ যদি 2 গুণ বৃদ্ধি পায়, তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। একে বলছে ষষ্ঠ ঘাতের সূত্র। ভীষণ ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেনের জন্য। ষষ্ঠ ঘাতের সূত্র বা ফর্মুলা অফ দা 6th পাওয়ার। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক আছে। দেখা গেছে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে, তখন তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? 64 গুণ বা 2 টু দি পাওয়ার 6 এই হারে। একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। এছাড়া বহন ক্ষমতার সঙ্গে আরো দুটো টার্ম তোমরা মাধ্যমিকে পড়ে এসছো, জানার জন্য ভীষণ জরুরি। সেটা হচ্ছে কিউসেক ও কিউমেক কি। নদীর পাড়ে একটা জায়গায় তুমি বসে আছো, একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় সেটা হচ্ছে কিউসেক। আবার ওটাকেই যদি ঘন মিটারে রূপান্তরিত করি, অর্থাৎ একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে বলে কিউমেক। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার হলো কিউসেক কি এবং কিউমেক কি। তোমরা কিন্তু পিডিএফটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমি অন্য জায়গা, আমি ডিসক্রিপশনে দেখলাম যে পিডিএফ এর লিঙ্ক দিয়ে তোমাদের কাছে লিঙ্ক ওপেন হচ্ছে না, তাই জন্য আমারই অনলাইনের স্টুডেন্ট একজন এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করে দিয়েছে, তাকে ধন্যবাদ। এবং তার জন্য আমি সমস্ত নোটসগুলো তোমাদের কাছে নিয়ে পৌঁছাতে পারছি। এবার মধ্যগতিতে নদীর বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পার্বত্য প্রবাহ ছেড়ে
আমরা উচ্চগতিতে পার্বত্য প্রবাহে গঠিত ভূমিরূপগুলো পড়েছি। যখনই নদী মধ্যগতি বা সমভূমি প্রবাহে আসছে তখন কিন্তু অনেকটা জায়গা পাচ্ছে, দুটো পর্বতের যে নিচু অংশ সেটার মধ্য দিয়ে বয়ে যেতে বাধ্য ছিল। এরপরে যখন সমভূমি প্রবাহে তখন আর পর্বত নেই, তখন এসে সমভূমি প্রবাহে অনেকটা জায়গা জুড়ে যখনই ছড়িয়ে পড়ছে তখন সেটা দেখতে শঙ্কু আকৃতির বা হাত পাখা আকৃতির হয়। শঙ্কু আকৃতির এই যে ভূমিরূপ তৈরি করে পলি জমে তাকে বলছে অ্যালুভিয়াল কোন। এটাই আবার হাত পাখার মতো দেখতে হয় বলে একে অ্যালুভিয়াল ফ্যান বলে। পার্বত্য অঞ্চল থেকে নদী যখন হঠাৎ সমভূমিতে নেমে আসে তখন তার বাহিত প্রস্তরখণ্ড সমূহ সঞ্চিত হয়ে একটি তিনকোণা বা শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে, একে পলল ব্যজনী বা পলল শঙ্কু বলে। এই যে পার্বত্য প্রবাহ থেকে সমভূমিতে এসে এতটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। সৃষ্টি কিভাবে হয়? পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এলে নদীপথের ঢাল হঠাৎ কমে যাওয়া, একদম হঠাৎ করে কমে গেল। এর ফলে কি হচ্ছে, ঢালটা হঠাৎ কমে যাওয়ায় নদী তার বাহিত নুড়ি বালি কাঁকর পর্বতের পাদদেশে শঙ্কু আকারে জমা করে এবং উপত্যকাটা হঠাৎ করে চওড়া হয়ে যাওয়ায় নদীটা বিভিন্ন খাতে প্রবাহিত হয়। আমরা ছবিতে দেখতে পেলাম, এই দেখো, একে কি বলছে? একে বলছে পলল ব্যজনী বা পলল পাখা। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলো যদি এক একটা ভূমিরূপ আলাদা করে আসে তখন লিখবে, না হলে কিন্তু বৈশিষ্ট্যের দরকার নেই। আর বৈশিষ্ট্য তুমি যেটা সংজ্ঞাতে বলছো সেটাই তার বৈশিষ্ট্য। অর্থাৎ সমভূমি প্রবাহে এসেছে, ঢাল কমে গেছে, এটা একটা বৈশিষ্ট্য। নদী অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, দেখতে শঙ্কু বা হাত পাখার মতো হয়, এই জিনিসটাই ভেঙে ভেঙে বলবে। একদম বৈশিষ্ট্য পড়ে গেছে আমি কি করব না করবো ভেবে কুল কিনারা পাচ্ছ না, এরকম ভাবনার কিন্তু কিচ্ছু ব্যাপার নেই। দেখো এখানে কিন্তু সহজ সরল করে সেইভাবেই বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়া আছে। তোমরা অবশ্যই এগুলো লিখে নোটস আকারে একটা খাতা বানিয়ে নিবে, নোটস আকারে লিখে তোমাদের কাছে রেখে দিবে, তাতে পরীক্ষার সময় অনেক উপকার হবে। পার্বত্য গতির শেষে মধ্যগতির শুরুতে এরূপ ভূমিরূপ গড়ে ওঠে, আগেই বলেছি। পলল পাখার উচ্চতা পলল শঙ্কুর চেয়ে কম হয়, তাহলে পলল পাখার উচ্চতা হচ্ছে কম পলল শঙ্কুর চেয়ে। সাধারণত যে সকল নদীর জলপ্রবাহ বেশি কিন্তু পলির পরিমাণ কম সেইখানেই পলল ব্যজনীর সৃষ্টি হয়। আবারও বলছি, আলাদা করে পলল ব্যজনী সেভাবে পরীক্ষাতে আসে না 3 নম্বরের মতো, বৈশিষ্ট্যগুলো এমনিতে করার দরকার নেই। শুধু তোমাদের কাছে একটা নোটস আকারে পুরোটা দিয়ে দেওয়ার জন্য এটা তৈরি করে দেয়া, কারণ তোমরা এতগুলো বই, নতুন সিলেবাস, একদম নতুন পদ্ধতি বুঝতে পারছো না, তাই জন্য তোমাদের যে জিনিসগুলো না জানলেই নয় সেই জিনিসগুলো দিয়ে কিন্তু নোটসটা বানানো। কোথায় দেখা যায়? হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতের পাদদেশে প্রায় সকল নদীতেই পলল ব্যজনী গড়ে উঠেছে। পলল ব্যজনী কিন্তু প্রায় সকল নদীতেই, যখনই উচ্চগতি থেকে নিম্ন মধ্যগতিতে আসছে তখনই গড়ে উঠছে। চওড়া ও অগভীর নদী উপত্যকা। নদী উপত্যকা স্বাভাবিকভাবে সমভূমিতে এসেছে, অনেকটা চওড়া হয়ে যাবে, মধ্যগতিতে কিন্তু নিম্নক্ষয় কমে যায়। আমরা আগের যে উচ্চগতিতে বারবার বলছি নদী নিম্নক্ষয় করে, অবহর্ষ প্রক্রিয়া কাজ করে, এখানে কিন্তু অনেক উপনদী এসে মেশে, তাই জলের পরিমাণ বাড়ে, নদীর পার্শ্বক্ষয় বাড়ে, নদী উপত্যকা কি হতে থাকে? ক্রমশ চওড়া হতে থাকে। আর চওড়া হওয়া মানে কি? জলটা ভাগ হয়ে যাচ্ছে, একটা সংকীর্ণ অংশের মধ্য দিয়ে জলটা গেলে জলের গভীরতাটা বেশি হবে, ওই জলটা যখন ছড়িয়ে যাবে তখন জলের গভীরতা কমে যাবে, তাই উপত্যকাটা কি হবে? ক্রমশ অগভীর, গভীর নয়, অগভীর ও চওড়া হতে থাকে। এরপরে আমরা দেখব এই ছবি। দেখো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, নদী উপত্যকা কিন্তু অনেকটা চওড়া হয়ে গেছে। এইরকম ভাবে ছবিটা তোমরা আঁকবে, আর এটা একটা ফিচার্স আমি তোমাদের জন্য উপস্থিত করেছি। এখানে দেখো এই জায়গাগুলোও কিন্তু যখন বর্ষার সময় তখন নদীর পুরো জল ভর্তি হয়ে যাবে, বাকি মানে যখন অন্য সময় জল যখন কম থাকবে তখন শুধু এই সংকীর্ণ অংশ দিয়ে জল যাচ্ছে, কিন্তু উপত্যকাটা চওড়া হয়ে গেছে। আর অগভীর হওয়ার জন্য বেশ কিছু জায়গায় কিন্তু চড়া পড়তে শুরু করবে, যেটা আমরা পরের ভূমিরূপে দেখবো। বালুচর বা চড়া বা নদীর দ্বীপ। নদীর ঢাল অসম্ভব কমে যায়, নদীর ঢাল যখন আরো খুব বেশি কমে গেল, অসম্ভব কমে যাওয়ায় নদীর সঙ্গে বাহিত বালি কাঁকর নুড়ি চড়ার আকারে নদীগর্ভে জমা হয়। এটা নুড়ি হবে, চড়ার আকারে জমা হয়, একে কি বলে? একে বলে নদী চর। বালি কাঁকর নুড়ি চড়ার আকারে নদীগর্ভে জমা হয়, একে নদী চর বলে। দেখো
মাঝে মাঝে নদী উপত্যকা এতটা চওড়া, মাঝে মাঝে এরকম চড়ার সৃষ্টি হয়েছে। এটা একটা ইমেজ তুলে ধরেছি তোমাদের সামনে। বৈশিষ্ট্য, নদী বোঝায় নদীর দুপাশে মধ্যভাগে সঞ্চিত হয়, নদী চড়া দ্বারা নদীর জল বারে বারে বিভক্ত হয়। এই যে নদী চড়া দ্বারা নদীর জলটা দেখেছো বারে বারে বিভক্ত হচ্ছে, এগুলো কিন্তু বৈশিষ্ট্য। সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী কোথাও ঢালু পাড় কোথাও খাড়া পাড় সৃষ্টি হয়, এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। ঢালু পাড় এবং খাড়া পাড়, তোমরা অনেক সময় নদীর পাড়ে বসে দেখবে যে নদীর জলের কাছে যাওয়ার জন্য অনেকটা খাড়া অংশ, অর্থাৎ হঠাৎ করে জলের কাছে যাওয়া যাচ্ছে না। ঠিক উল্টো দিকেই তাকিয়ে দেখবে ওই পাড়ে হেঁটে হেঁটে জলের কাছ পর্যন্ত আসা যায়, অর্থাৎ এই পাশের পাড়টা খাড়া, ওই দিকেরটা ঢাল, ধীর ঢালে এসে মিশছে। এটাই হয়, ঠিক উল্টো দিকেই খাড়া পাড়ের ঠিক উল্টো দিকেই ঢালু পাড় দেখা যায়। খাড়া পাড় কেন না, এদিকটাই ক্ষয় করছে, তখনই যেদিকে ক্ষয় হচ্ছে উল্টো দিকে কিন্তু সঞ্চয় হবে, কারণ মধ্যগতি, নদীর গতিবেগটা আর অতটা আগের মতো নেই। তাহলে এইটা গেল খাড়া পাড় ঢালু পাড়, যদিও সেটা একটা ভূমিরূপ হিসেবে পাবো। সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী কোথাও ঢালু পাড় আর কোথাও খাড়া পাড় সৃষ্টি হয়। উদাহরণ, আসাম সমভূমিতে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপটি ভারতের বৃহত্তম নদী চর বা নদী দ্বীপ। এরপরে পড়বো আঁকা বাঁকা নদী পথ, যেহেতু নদীতে পলি সঞ্চয় হচ্ছে, নদী অগভীর হয়ে গেছে, নদীর গতিবেগ কমে গেছে, তখন নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় ধনুকের মতো। একে বলে কি আঁকা বাঁকা নদী পথ। দেখো ধনুকের মতো, এর মধ্যে একটা অংশ যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই যে জলভাগ আলাদা করে থাকলো তাকে কি বলছে, অক্সবো লেক। ঘোড়ার খুরের মতো এত বাঁক যে নিয়েছে নদীটা, দেখতে পাচ্ছে এইভাবে এসে এইভাবে গিয়ে এইভাবে। এখানে যেটা তোমাদেরকে বলছিলাম, এই অংশটাই কিন্তু খাড়া পাড়, আর এইটা দেখো বালি জমে জমে বালি জমে জমে, এইটাই কিন্তু ধীর ঢালে এসে জলের কাছে পৌঁছাতে পারবো, এটা ঢালু পাড়। এইভাবে যে নদীর বাঁক হয়েছে, এই বাঁকের একটা অংশ নদী যখন এত আর বাঁকতে না পারছে, এই অংশটা কেটে দিয়ে এদিক দিয়ে প্রবাহিত হবে, তখন এই জায়গাগুলো আবার পলি জমা পড়ে যাবে, আর এই অংশটা এইভাবে এর মধ্যে জল রয়ে যাবে, ঘোড়ার খুরের আকারে অবস্থান করবে, বা এই অংশটা এইভাবে ঘোড়ার খুরের আকারে অবস্থান করবে জলভাগ নিয়ে, এবং যেহেতু জলভাগ নিয়ে তাই হচ্ছে হ্রদ, একে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পরের ভূমিরূপ বিনুনি আকৃতির নদী উপত্যকা। নদী যেহেতু বিভিন্ন ভাগে বারে বারে ভাগ হয়ে গেছে, বিনুনি যেমন এভাবে 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 আসে, সেই রকম ভাবে জলটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়ায় এই রকম নদী উপত্যকাকে বলে বিনুনি আকৃতির নদী উপত্যকা। দেখো একটা ছবি দেখে নাও, এগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো, আর ক্লাস 10 যদি এখন ভিডিওটা দেখো অবশ্যই তোমাদেরও রিভিশন হয়ে যাবে সামনে মাধ্যমিক। নদীর জল বারে বারে বিভক্ত হয়েছে, বারে বারে জুড়েছে, দেখে মনে হচ্ছে যেন একটা বিনুনি। এই ভূমিরূপকে বলছে বিনুনি আকৃতির নদী উপত্যকা। দেখো আবার বিভক্ত হচ্ছে, আবার কোথাও গিয়ে জুড়ছে, এইভাবে চলেছে। এর বৈশিষ্ট্য কি, নদীর স্রোতবেগ অত্যন্ত কমে যায়, অসংখ্য চড়া দেখা যায়, নদী বারে বারে বিভক্ত ও মিলিত হয়। উদাহরণ, উত্তরবঙ্গের বালাসন নদীর কিছু অংশে এটি দেখা যায়। এরপরে নেক্সট ভূমিরূপ মিয়েন্ডার। প্রথমে আমরা জেনে নেব মিয়েন্ডার কথাটা কোথা থেকে এসেছে। তুরস্কের মিয়েন্ড্রস বলে একটা নদী আছে, সেই নদীতে অসংখ্য বাঁক দেখা যায়, সেই মিয়েন্ড্রস, এই নদীর নাম অনুসারে নদীর বাঁকের যে বৈশিষ্ট্য সেটারই নাম হয়ে গেছে মিয়েন্ডার। এই মিয়েন্ডার কথাটি কোথা থেকে এসেছে, মিয়েন্ডাস থেকে এসেছে। নদীর গতিবেগ কমে যাওয়ার সম্মুখে বাধা পেলেই নদী অনবরত তার গতিপথ পরিবর্তন করতে থাকে, এইভাবে অতিরিক্ত বাঁকযুক্ত নদীকে বলে, এই বৈশিষ্ট্যকে বলে মিয়েন্ডার। উদাহরণ, নদিয়া জেলায় জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায়। নদীর খাড়া পাড়ের ঢালু পাড়ের কথা বললাম তোমাদেরকে, যে অংশটা ধীর ঢালে জলে গিয়ে মিশছে সেটা ঢালু পাড়, আর যেটা খাড়া ঢালে গিয়ে মিশছে এই অংশটা খাড়াই, এটা খাড়া পাড়, আর এই যে অংশটা ধীর ঢালে আসছে এটা হচ্ছে ঢালু পাড়। একটা যে অংশে সঞ্চয় হবে সেখানে ঢালু পাড়, তার ঠিক বিপরীত দিকে ক্ষয় হবে, এই অংশগুলোই হবে খাড়া পাড়। খাড়া পাড় এবং ঢালু পাড়ের বৈশিষ্ট্য,
খাড়া পাড়ে অতিরিক্ত ক্ষয়কার জলে ঢালু পাড়ে স্রোতবেগ কম থাকায় সঞ্চয় কাজ বেশি হয়। 3 নম্বর, ক্ষয়ের পরিমাণ ও সঞ্চয়ের পরিমাণ যতই বাড়তে থাকে নদী ততই ধনুকের আকৃতি নেয়। উদাহরণ, আমাদের কাঁসাই নদীর সমভূমি প্রবাহে এরূপ ভূমিরূপ দেখা যায়। এরপর হচ্ছে পয়েন্ট বার ও শোল। নদী বাঁকের অবতল অংশে ক্ষয়কার্য চলতে থাকলেও উত্তল অংশ, যে অংশটা উত্তল, সেখানে সঞ্চয় কাজ হতে থাকে। ফলে উত্তল অংশে যে মৃদু সঞ্চয়জাত ঢাল গঠিত হয় তাকে বলে পয়েন্ট বার। যে সঞ্চয়জাত ঢাল তৈরি হয় তাকে বলে পয়েন্ট বার। এখানে পয়েন্ট বারের একটা ভূমিরূপের ফিচার্স দেখানো হয়েছে। নদীর উত্তল পাড়ের অংশে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় যে দ্বীপের মতো সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলে শোল। এরপরে নদী মঞ্চ। মধ্যগতিতে নদীর উভয় তীরে অনেক সময় অসমান ধাপ বা মঞ্চ দেখা যায়, একে বলে নদী মঞ্চ। সুন্দর করে ছবিতে তোমরা বুঝতে পারছো যে উভয় তীরে অসমান ধাপ বা মঞ্চ দেখা গেছে। এটা একটা নদী মঞ্চের ফিচার্স দেখানো হয়েছে। এগুলো তোমাদের আঁকতে হবে না, আঁকতে হবে এই জিনিসটা। পরের যে ভূমিরূপ সেটা হচ্ছে বিন্দু চর বা বাঁকের চর। নদী চর, স্যান্ড ব্যাংক। নদীর বদ্বীপ প্রবাহ, এটা কিন্তু আমরা নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে চলে এসেছি। জলের স্রোতবেগ অত্যন্ত হ্রাস পায়, বোঝার পরিমাণ বেড়ে যায়, তাই নদীবাহিত পলি, বালি, কাদা ইত্যাদি নদীবক্ষে বা প্রান্তে সঞ্চিত হয়। নদীর মাঝখানে বা ধারে সঞ্চিত হয়ে যে স্বল্পোচ্চ ভূমিরূপ সৃষ্টি করে এগুলিকে নদীচর বা চড়া বলে। এর বৈশিষ্ট্য কি? ক্রমাগত সঞ্চয়ের কারণে নদী চরের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। জোয়ারের সময় বালুচরগুলি কিন্তু ডুবে যায়, দৃশ্যমানতা পয়েন্ট করা আছে। আর ভাটার সময় বালুচরগুলি দেখা যায়, মানে জোয়ার ভাটার জল যে নদীটা গিয়ে সমুদ্রে মিশছে, সমুদ্রে জোয়ারের সময় একদম মোহনার মুখ দিয়ে এই চরগুলোকে পর্যন্ত ডুবিয়ে দেয়। নির্ভরশীলতা, নদীর স্রোত, বাহিত বোঝার পরিমাণ ও প্রকৃতি প্রভৃতি বিষয়ের উপর বালুচরের অবস্থান আকৃতি নির্ভরশীল। এছাড়া নদীর কম স্রোতযুক্ত অবস্থানেই কেবল বালুচর গড়ে ওঠে। উদাহরণ, ব্রহ্মপুত্র নদ এবং ভাগীরথী, হুগলি নদীর নিম্ন প্রবাহে যেখানে স্রোতের তীব্রতা খুব কম সেখানে বালুচর গড়ে উঠেছে। এখানে কিছুই না, যেখানে ঢাল একদম কমে যাচ্ছে, নদী আর বইতে পারছে না, তার বহন করে নিয়ে আসা জিনিসগুলোকে সঞ্চয় করছে, চড়া সৃষ্টি করছে। এবার বৈশিষ্ট্য, এই কথাটার মধ্যে তোমাকেই গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। তুমি যদি বুঝতে পেরে গিয়ে থাকো যে বালুচর বা চড়া আসলে কি, তখন তুমি কিন্তু নিজেই তার বৈশিষ্ট্য আসুক, সংজ্ঞা আসুক। উদাহরণ, মোটামুটি কম বেশি সমস্ত রকমের ভূমিরূপ গঙ্গা নদীর প্রত্যেকটা প্রবাহে যখন উচ্চগতির ভূমিরূপগুলো কথা বলা হবে গঙ্গা নদীর উচ্চগতিতে দেখা যায়, যখন মধ্যগতির ভূমিরূপগুলোর কথা বলা হবে গঙ্গা নদীতে দেখা যায়। কারণ কি? কারণ গঙ্গা নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটে গতি প্রবাহ খুব স্পষ্ট। ফলে উদাহরণ আমার মনে হচ্ছে না তোমাদের উদাহরণের জন্য আটকাবে। আর ছবি, এতে নদীর প্রবাহ আঁকবে, তার মাঝখানে একটা চড়া এঁকে দেয়া আছে, ব্যাস হয়ে গেল। বিনুনি চর। আমরা দেখলাম যে নদী বিভিন্ন শাখায় ভাগ হচ্ছে আবার জুড়ে যাচ্ছে, তার মাঝের যে অংশে চড়া পড়ছে সেইটাকেই বলছে বিনুনি চর বা মাঝের চর। বিনুনি চর কি না, মেয়েদের চুলের বিনুনির মতো। ধ্বংস, সাধারণত নদীর জল এবং জলের গতিবেগ যদি বেড়ে যায় এই বিনুনি চর কিন্তু ধ্বংস হয়ে যায়। উদাহরণ, ব্রহ্মপুত্র নদে এরূপ নদীচরের উপস্থিতি লক্ষ্য করা যায়। নদীগর্ভে অনেক সংখ্যক বিনুনি চর সৃষ্টি হলে বিনুনিরূপী নদী নকশা গড়ে ওঠে। এগুলো তোমরা মাধ্যমিকের চাইতে আর একটু ডিটেলস পড়ছো। দেখো, এটা হচ্ছে বিনুনি চর। জোয়ারের সময় যখন জল প্রচুর ঢুকে আসবে তখন কিন্তু এই বিনুনি চরটা নষ্ট হয়ে যাবে। বদ্বীপ, একদম লাস্ট ভূমিরূপে আমরা এসে গেছি। খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ বদ্বীপ। নদীর মোহনার মুখে যখন অগভীর সমুদ্র পলি সঞ্চিত হয়ে বাংলা মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিরূপ গড়ে ওঠে তখন তাকে বলে বদ্বীপ। কিভাবে উৎপত্তি হয়? উচ্চ মধ্যগতি থেকে বয়ে নিয়ে আসা পলি, কাদা অগভীর সমুদ্রে অধক্ষিপ্ত হয়ে ক্রমাগত উঁচু ভূমিভাগ গঠন করে। এইভাবে ভূমিভাগ উঁচু হতে হতে সমুদ্র জলপৃষ্ঠের উপরে উঠে আসে, একে বদ্বীপ বলে। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে অবস্থান এবং আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণী বিভাগ। উদাহরণ হিসাবে আসে, এতদিন পর্যন্ত মাধ্যমিকের কোশ্চেনে তাই এসেছে, তোমাদের ক্ষেত্রে 2 নম্বরের কোশ্চেন আসতেই পারে। ত্রিভুজ আকৃতির বা ধনুক আকৃতির বদ্বীপ। আমি একটুখানি কালারটা চেঞ্জ করে নিই।
এই ধনুক আকৃতির বদ্বীপ কখন দেখা দিবে না সমুদ্রমুখী উপকূল রেখা বয়ের মতো সঞ্চিত হয়েছে, তার একটা ধার যেটা সমুদ্রের দিকে সেটা যখন বৃত্তচাপ বা ধনুকের মতো থাকে তখন তাকে বলছে ধনুক আকৃতি বদ্বীপ। এখানে দেখে না এই যে অংশটা এটাকে বলছে ধনুক আকৃতি বা এর উপরের অংশটা সংকীর্ণ হওয়ার জন্য তিন কোণা বদ্বীপ। হুক আকৃতির বদ্বীপ, হুকের মতো সমুদ্রের দিকটা যদি দেখা যায় তখন হুকের মতো বা করাতের দাঁতের মতো তীক্ষ্ণ অগ্রভাগ বিশিষ্ট ইতালির তাইবার বদ্বীপ, ভারতের সুবর্ণরেখার বদ্বীপ। সুবর্ণরেখার বদ্বীপ দীঘা মোহনা থেকে একটুখানি গেলেই দেখতে পাওয়া যায়। এরপরে পাখির পায়ের মতো বদ্বীপ, এটি কোথায় দেখা যায়? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মিসৌরি নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ। যেমন পাখির পা এইরকম ভাবে আঙুলগুলো এগিয়ে থাকে, সেই রকম ভাবে মিসিসিপি মিসৌরির বদ্বীপ। এখানে আরেকটা কোশ্চেন তোমাদের 3 নম্বরের জন্য আমি জুড়ে দিয়েছি, সেটা হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। অববাহিকার আকৃতি, যদি নদী অববাহিকা বৃহৎ হয় তাহলে সে বিপুল পরিমাণে জল যেমন আনবে সেরকম পলিরাশিও আনবে, ফলে পলির পরিমাণ বাড়লে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ তৈরি হবে, তাহলে পলির পরিমাণ বৃদ্ধি হবে। যদি তাহলে বদ্বীপের আকৃতি বড় হবে, বদ্বীপ গঠিত হয়। মৃদু ঢাল, যদি মৃদু ঢালে গিয়ে মিশে, যেমন আমাদের নর্মদা তাপ্তি খাড়া ঢালে গিয়ে মিশেছে, বদ্বীপ গঠিত হয়নি। মোহনার নিকট যদি ভূমির ঢাল মৃদু হয় তখন সে গিয়ে জমা করবে। অগভীর সমুদ্র, যেখানে গিয়ে সমুদ্রে পড়ছে তার গভীরতা যদি কম হয় তখন আমাদের এই জন্য গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আমাদের যেগুলো পূর্ব বাহিনী নদী প্রত্যেকটার মুখে বদ্বীপ তৈরি হয়েছে, কিন্তু পশ্চিম বাহিনী নর্মদা তাপ্তির মুখে বদ্বীপ তৈরি হয়নি, কারণ সেখানে গভীর সমুদ্র, আরব সাগর। এই যে উদাহরণ তাই দেওয়া আছে ভারতের নর্মদা তাপ্তি নদীর মোহনায়, এই কারণে বদ্বীপ গঠিত হয়নি। জোয়ার ভাটার তীব্রতা, জোয়ার ভাটার তীব্রতা যদি বেশি হয় তখন কিন্তু বদ্বীপ গঠিত হবে না, বদ্বীপ ভেঙে নিয়ে গভীর সমুদ্রে চলে যাবে। পরের পয়েন্ট, শিলার গঠন। প্রবাহপথে নরম শিলার উপস্থিতি এবং উপকূলের শিলার গঠন, শিলাস্তরের বিন্যাস প্রভৃতি বদ্বীপ গঠনের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করে। যদি নরম শিলা থাকে তখন বেশি করে ক্ষয়জাত পদার্থ ফেলবে, বদ্বীপ গঠিত হবে। ধীর ও শান্ত অবস্থা, নদী ধীর গতিতে মোহনায় মিশলে পলল সঞ্চয়ের সুবিধা হয়, বদ্বীপ সহজেই সৃষ্টি হয়। বিপরীতমুখী স্রোত বায়ু প্রবাহ, মোহনায় নদীর স্রোতের বিপরীতে প্রবাহিত মৃদু সমুদ্র স্রোত বায়ু প্রবাহ থাকলে পলি বালি থিতিয়ে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। আবদ্ধ সমুদ্র, উন্মুক্ত সমুদ্রের তুলনায় আবদ্ধ সমুদ্রে বদ্বীপ সঞ্চয়ের সম্ভাবনা বেশি। নদীর জলের আবর্তন, নদীতে জলের পরিমাণ এবং নদী জলের ঋতুভিত্তিক পরিবর্তনও বদ্বীপ গঠনকে প্রভাবিত করে। এই ছিল আজকের ক্লাস। নদীর কাজটা মোটামুটি তোমাদের জানা, মাধ্যমিকে পড়ে এসছো। এরপরে কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের আমরা বিভিন্ন ভূমিরূপ দেখব সমুদ্র তরঙ্গের কাজের ফলে সৃষ্ট। সেটা তোমাদের একদমই নতুন, একদম প্রথম থেকে খাতা কলম নিয়ে বসবে, সম্পূর্ণ নোটসটি লিখে নেবে, ঠিক আছে? আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, তাতে তোমাদের পিডিএফ গুলো পেতে সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।